ঘড়ির কাঁটায় রাত এখন বেশ গভীর, অথচ তিতিকার চোখে ঘুম নেই। সে কোনো মতেই ঘুমাতে পারছে না, অথচ তার পাশে ঘুমিয়ে থাকা আমিনা যেন কোনো ভিন্ন জগতে তলিয়ে গিয়েছে। চারপাশে কি হচ্ছে না হচ্ছে তাতে তার কোনো ধ্যান নেই, কিন্তু তিতিকের ভেতরে চলমান অস্বস্তিতে তাকে একটুও শান্তিতে ঘুমোতে দিচ্ছে না। তিতিকা সময় মতোই বাড়ি ফিরে এসেছে, আমিনাও আর এই নিয়ে কোনো সন্দেহ করেনি। অবশ্য তার সেই মন মানসিকতাই আর নেই। আগামীকাল ভোর হলে আসিফ আসবে এবং তাকে সকাল সকাল বাড়ি ফেরার উদ্দেশ্যে ঢাকা ছাড়তে হবে। মন মেজাজও তার তেমন ভালো নেই। তিতিকে ফিরতেই দুজনে মিলে কোনো মতে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তখন হতে এখন অবধি তিতিকা একবারও শান্তিতে চোখের পাতা দুটো এক করতে পারেনি। এই পর্যায়ে তিতিকা বিছানার ছোট্ট জায়গাটিতেই নড়াচড়া শুরু করলো। না, কোনোভাবেই ঘুম আসছে না। মাথার মধ্যে সেই এক আদিরের চিন্তা। না জানে তার এখন কি অবস্থা, জ্বর কি কমেছে নাকি বেড়েছে, আর যদি বেড়ে যায় তবে সে একা একা নিজেকে কীভাবে সামলাচ্ছে। তিতিকার এসব ভাবনা চিন্তার মাঝে বারবার নড়ে চড়ে ওঠায় পাশে ঘুমিয়ে থাকা আমিনা আচমকা জেগে যায়। সে পাশে ফিরে দেখে তিতিকা কেমন যেন করছে। সে দ্রুত উঠে বসে, চিন্তিত ভঙ্গিতে তিতিকার উদ্দেশ্যে বলল, কিরে, কি হয়েছে তোর? আচমকা আমিনাকে জেগে উঠতে দেখে তিতিকা আরও বেশি ঘাবড়ে যায়। এখন আমিনাকে সে কি বলবে? তিতিকে নিজে উঠে বসে, আমিনার দিকে নিস্তেজ ভঙ্গিতে তাকায় এবং মিনমিনি আওড়ায়, বড় মা, আমার বুকে ব্যথা করছে। আমিনা এবার আরও দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভীষণ ঘাবড়ানো কণ্ঠস্বরে বলে, কিরে, কি বলিস এসব? এখন হাসপাতালে যাওয়া লাগবো? আল্লাহ গো, রাত বিরেতে এসব কি মুসিবত! আচমকা আমিনাকে এত উদ্বিগ হতে দেখে তিতিকা দ্রুত নিজেকে সামলে নেয় এবং আমিনাকে আশ্বস্ত করে আওড়ায়, কাকিমা, কাকিমা, কিছু হয়নি আমার, খালি একটু শ্বাসকষ্ট হচ্ছে। মনে হচ্ছিল এখন ঠিক হয়ে গিয়েছে। সত্যি বলছিস তো? আচ্ছা, তুই কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছিস? তোর চোখ মুখ কেমন যেন শুকিয়ে এসেছে। তিতিকা এহেন কথায় বেশ অবাক হলো। সে কি সত্যিই খুব বেশি চিন্তা করছে? তিতিকা ভারী শ্বাস ফেলে বলল, না, তেমন কিছু না। আচ্ছা, তুমি ঘুমিয়ে যাও, শুধু শুধু তোমার ঘুমের 12টা বাজিয়ে দিলাম। এই বলে তিতিকা বিছানা হতে নেমে এক গ্লাস পানি খেয়ে নেয়। এদিকে আমিনা তার উদ্দেশ্যে আবারও বলে, সত্যি করে বল না, তেমন হলে ডাক্তারের কাছে যেতে হবে। তিতিকা মৃদু হেসে বলে, এ অসুখ সে অসুখ না বড় মা, তুমি ঘুমিয়ে যাও। তিতিকার অভিব্যক্তিতে আমিনার কপাল কুঁচকে যায়। এ অসুখ সে অসুখ নয় তো কোন অসুখ? মেয়েটা হঠাৎ কিসের কথা বলছে? কিছুটা সন্দেহের দৃষ্টি তিতিকাকে এক পলক দেখে নিয়ে এসে আলগোছে ঘুমিয়ে পড়ে। ভোরবেলায় বাস আসবে, তাড়াতাড়ি না ঘুমালেও সমস্যা। আমিনা রাতে বেশ ভালো মতো ঘুমালেও তিতিকার মোটেও ঠিক মতো ঘুম হয়নি। সারা রাত সে হুঁশফিস করেই জেগেছে। আবার সকাল সকাল উঠে আমিনার জন্য রান্নাও করেছে। আমিনাকে ভালো মতো খাইয়ে অতক্ষণ নিজে বাস স্ট্যান্ড পর্যন্ত আমিনাকে এগিয়ে দিয়ে এসে সে নিশ্চিত হয়ে, তবে এই নিশ্চয়তা ক্ষণিকের, কেননা তিতিকা বাস স্ট্যান্ড থেকে সোজা বাজারে চলে যায়। এই জায়গায় ভোরবেলাতেও বেশ ভালো বাজার সদাই পাওয়া যায়। হাতে কিছু টাকা নিয়ে বাড়ি হতে বেরিয়েছিল বিদায় এখন সে তার প্রয়োজন মতোই জিনিসগুলো কিনে সোজা বাসায় চলে এলো। বাসায় এসে আবার নতুন কাজে লেগে পড়ল। আদিরের পছন্দ সম্পর্কে তার তেমন ধারণা নেই, তবে এটুকু বুঝেছে সে একদমই জাল খেতে পারে না। যথারীতি আদিরের বর্তমান অবস্থার সাথে মানানসই খাবারগুলো একদম জাল ছাড়াই সে রাঁধতে লাগলো। তারপর সকাল 8টা বাজতে না বাজতে সে সেসব নিয়ে বাড়ি হতে বেরিয়ে পড়ল। আদিরের বাসায় পৌঁছানোর আগে বাজার থেকে আরও কিছু ফলমূল কিনে সোজা তার নির্দিষ্ট গন্তব্যে চলে যায়। এদিকে ফ্ল্যাটের নিচে থাকা গার্ড তাকে দেখে অমায়িক হেসেই বলে, ওহ, কালকের খালাম্মা, আপনার ছোট চাচাকে দেখতে আসছেন? যান যান, ভিতরে যান। আচমকা এহেন কথাবার্তা শুনে তিতিকা বিষম খেল। পেছন ফিরে আগ বাড়িয়ে আজ কিছু বলতে চেয়েও সে থেমে যায়। আগে ছিল ভাতিজি, এখন সোজা আদিরকে ছোট চাচা বানিয়ে দিল। মানুষজনের এমন আহাম্মকের মতো কাজকর্ম করতে দেখলে তার বেশ অবাক লাগে। নিজে থেকেই এত কিছু না বলে একবার জিজ্ঞেস তো করা উচিত। তিতিকা কথা না বাড়িয়ে সোজা আদিরের বাসার সামনে এসে দাঁড়ায়। দু হাতে তার বড়সড় দুটো ব্যাগ। তড়িগড়ি করে হাতের কনুই দিয়ে কলিং বেল ছাপতে গিয়েও সে থেমে যায়। ভেতরে আদির কোন অবস্থায় আছে কে জানে। এভাবে কলিং বেল বাজানোটা কি ঠিক হবে? যদি সে অনেক
বেশি অসুস্থ থাকে। তিতিকে এসব ভাবনা চিন্তা করতে করতে আচমকা তার চাবির কথা মনে পড়ে। আদিত্য গতকাল তাকে বাসার চাবি দিয়েছিল, নিশ্চিত এখনও তা তার ব্যাগেই রয়েছে। তিতিকে একটা ব্যাগ নিচে রেখে দ্রুত ব্যাগ থেকে চাবিটা খুঁজে বের করে এবং তড়িঘড়ি করে দরজাটা খুলে বাসার ভিতরে প্রবেশ করে। অতঃপর দরজাটা আলগোছে লাগিয়ে দিয়ে ব্যাগগুলোর সাথে নিয়ে যায়। চারপাশ অন্ধকারে ডুবে রয়েছে, আশেপাশের লাইটও জ্বালানো হয়নি। দিনের বেলাতেও কেমন রাত্রির মতো অনুভব হচ্ছে। তিতিকা বুঝে যায় আদির এখনও ওঠেনি, সেক্ষেত্রে কলিং বেল না বাজিয়ে ভালোই করেছে। তিতিকে দ্রুত চারপাশের পর্দাগুলো সরিয়ে দিয়ে ঘরটাকে আলোকিত করে, অতঃপর ব্যাগগুলো টেবিলের উপর রেখে সোজা চলে যায় আদিরের রুমের দিকে। রুমের দরজাটা লাগানো। তিতিকার খানিক সংকোচ বোধ হচ্ছে, তবুও সে দরজাটা আলগোছে ঠেলে দিয়ে মাথা উকি দিয়ে ধীর আওয়াজে বলল, আপনি ঠিক আছেন? কথা বলতে বলতেই তিতিকার নজর আদিরের দিকে পড়ে। নিমিষে সে খানিক ঘাবড়ে যায়। আদির বিছানার এক কোনায় গুটিয়ে শুয়ে আছে, দূর হতে দেখে মনে হচ্ছে যেন সে কাঁপছে। তিতিকা ধীর পায়ে তার কাছে এগিয়ে যায়। আদিরের পাশে অনিমেষেই বসে পড়ে। তার উদ্দেশ্যে বলল, কি হয়েছে আপনার? বেশি খারাপ লাগছে? এই বলতে না বলতে তিতিকা আদিরের গায়ে কপালে হাত ছুঁয়ে দেখে। নিমেষে বিস্ময়ে তার চোখ ছানা বড়া। সে প্রচণ্ড ঘাবড়ানো কণ্ঠস্বরের সহিত আওড়ায়, হাই খোদা, এত জ্বর! আর আশেপাশে উনি একা একা কিভাবে থাকেন? দুদিন বাদে এভাবে মরে পড়ে থাকলেও তো কেউ জানবে না। তিতিকা আশেপাশে খেয়াল করে দেখে জ্বর কমানোর জন্য আশেপাশে কোনো জলপট্টিরও ব্যবস্থা নেই। সে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। এমন অবস্থায় উচিত ছিল সারা রাত জলপট্টি দিয়ে জ্বর কমানো, অথচ এখানে তেমন কিছুই নেই। এর মাঝে না জানি সারা রাত তার জ্বর কত গিয়েছে। এই পর্যায়ে তিতিকে নিজের প্রতি রাগ হলো। কীভাবে পারলো একা একা আদিকে এই অবস্থায় রেখে যেতে? এই জন্যই হয়তো চিন্তায় তার সারা রাত ঘুম আসেনি। অবশ্য এখন আর নিজেকে দোষারোপ করেই বা কী লাভ? সে চাইলেও গত রাতে এখানে থাকতে পারত না। তিতিকা আর এই সকল বিষয়ে ভেবে সময় নষ্ট করতে চাইল না। সে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আদির এখনও চোখ খোলেনি, হয়তো অতিরিক্ত জ্বরের কারণে ঠিকঠাক নিজের হুঁশেই সে নেই। কিছুক্ষণের মাঝেই তিতিকা নিজেই খুঁজে খুঁজে একটা বড়সড় বাটিতে পানীয় ছোট তোয়ালি নিয়ে হাজির হলো। আদিরের পাশে চুপটি করে বসে তার কপালে জলপট্টি রাখে। এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে জলপট্টি রেখে গরম হলে পুনরায় পানিতে ভিজিয়ে ঠান্ডা করে নেয় এবং আবারও আদিরের কপালে সযত্নে রেখে দেয়। এভাবে প্রায় অনেকক্ষণ সময় অতিক্রম হলে তিতিকে খেয়াল করলো আদিরের জ্বর অনেকটাই কমে এসেছে। সে এতে অস্বস্তিতে শ্বাস ফেলল। যদিও আদির এখন অবধি চোখ খুলে তাকে দেখেনি, কেননা জ্বর কমতে না কমতে আদির সোজা ঘুমের ঘোরে হারিয়ে গেল। অন্যদিকে তিতিকা কাবার থেকে আরও একটা কম্বল বের করে আদিরের গায়ে মুড়িয়ে দেয় এবং নিজে আলগোছে রুম থেকে বেরিয়ে পড়ে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর সূর্যের আলো পুরোপুরি পর্দা ভেদ করে কক্ষের ভেতরে প্রবেশ করে এবং তা এসে সরাসরি লাগে আদিরের মুখ বরাবর। এতে তার ঘুমের ব্যাঘাত ঘটেছে। সে কিছুক্ষণের মধ্যে আড়মোড়া ভেঙে ঘুম থেকে জেগে ওঠে। আদির বিছানায় হেলান দিয়ে বসে মাথাটা ঝিমঝিম করছে। যদিও এখন গায়ে তেমন জ্বর নেই, কিন্তু তার কপাল কুঁচকে গিয়েছে। ঘরের চারপাশে নজর বুলিয়ে কিছু একটা গরমিল লাগছে। আদির সন্ধিয়ান দৃষ্টিতে আশপাশ তাকিয়ে দেখার পর আচমকায় গম্ভীর স্বরে ডাকে, তিতিকা, তুমি কি এসেছো? এই বলে আদিন দরজার পানে ছাতকের ন্যায় চেয়ে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ না পাওয়ায় সে ভারী শ্বাস ফেলে দরজা হতে নজর সরিয়ে নেয়। মাথাটা নুইয়ে আনমনি এসে তাচ্ছিল্যের সহিত মৃদু হেসে ফেলে, কিন্তু কিছুক্ষণের মাঝে তাকে চমকে দিয়ে কেউ ঘরের ভেতর প্রবেশ করে। আদির মুখ তুলে সেই ব্যক্তিটির দিকে তাকাতে বিস্মিত হয়। তিতিকা একটা ট্রেতে করে তার জন্য কিছু খাবার নিয়ে আসছে। আদিরকে তাকাতে দেখে সে মুচকি হেসে বলে, এখন কেমন লাগছে? জ্বর কমেছে? এই বলতে না বলতে তিতিকা ট্রেটা পাশেই টেবিলের উপর রেখে আদিরের সম্মুখে বসে পড়ল এবং আচমকে আদিরের কপালে হাত ছুঁয়ে বলল, যাক, জ্বর কমেছে তবে। এই বলে সে হাতটা সরিয়ে নেয়। এদিকে আদির এখনও তাকে অবাক চোখে নিষ্ফল নজরে তাকিয়ে দেখছে। কিছুটা সময় নিয়ে আদি তিতিকার উদ্দেশ্যে বলল, কখন এসেছো? এই তো প্রায় অনেকক্ষণ আগেই। ভেতরে এলে কি করে? আদিরের তীক্ষ্ণ অভিব্যক্তিতে তিতিকা মৃদু হেসে বলল, ভুলে গেলেন? গতকালই না আপনি আমার বাসার চাবি দিয়েছিলেন? আচ্ছা, আপনি তো বলেছিলেন চাবিটা আমার কাজে লাগবে। তা আপনি কি জানতেন
যে আমি আর সকাল সকাল এখানে চলে আসব? আদির এক মনে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো জবাব দেয় না। উত্তর না পেয়ে তিতিকে ইতস্ত বোধ করে নজর সরিয়ে নেয়। এরই মধ্যে সে খেয়াল করে আদির নজর ফিরিয়ে ঘড়ির দিকে তাকাচ্ছে। নিমিষে তার কপাল কুঁচকে যায়। সে খানিকটা সন্দিহান স্বরে আদিরের উদ্দেশ্যে বলল, আপনি কি কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করছেন? আদিরের নির্বিকারে বলে, অফিস যেতে হবে। নিমিষে তিতিকে চোখ মুখ শক্ত হয়। সে চোয়াল শক্ত করে আদিরের উদ্দেশ্যে বলল, খবরদার, কোথাও যাবেন না আপনি। তিতিকের এহেন অভিব্যক্তিতে আদির বেশ অবাক চাহনিতে তার দিকে তাকায়। ততক্ষণে তিতিকা বেশ ক্ষিপ্ত স্বরে বলতে শুরু করেছে, এভাবে তাকিয়ে কি দেখছেন? সারা রাত জ্বর গিয়েছে আপনার, থাকেন তো একা একা, আবার নিজের যত্ন ঠিকঠাক মতো নিতে পারেন না। জানেন, আপনার টেনশনে আমার সারা রাত ঘুম হয়নি। সকাল সকাল কাকিমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়েই আবার বাজারে গিয়েছি। এরপর জিনিসপত্র কিনে নিয়ে সকাল সকাল কষ্ট করে আপনার জন্য রান্না পর্যন্ত করেছি। পরে আবার এখানে এসে দেখি আপনি জ্বরে কাঁপছেন, অথচ সামান্য জলপট্টি দেওয়ার মতো আশেপাশে কেউ নেই। আমি ঘণ্টাখানেক ধরে জলপট্টি দিয়ে দিয়ে জ্বর কমিয়েছি, আর এখন একটু সুস্থ হয়েই আপনি বলছেন অফিসে যাবেন। একদমে সবগুলো কথা বলার পর তিতিকা শান্ত হলো। এদিকে আদির বিস্ময়ের নজরে তাকে দেখে চলেছে। তিতিকা থামতে সে ধীর স্বরে আওড়ায়, তৃতি। আদির কিছু বলার আগে তিতিকে পুনরায় ক্ষিপ্ত স্বরে বলে ফেলল, একটা কথাও বলবেন না, নয়তো সোজা মেরে ফেলবো। নিমিষে আদির নিঃশব্দে হেসে ফেলল। নির্বিকারে সে তিতিকের উদ্দেশ্যে বলল, মিস্তে তো কা, আপনি কি আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছেন? ফিরিয়ে দেওয়ার কি আছে? যা আমার তা তো আপনার, আর যা আপনার তা তো আমারই। তিতিকার এহেন কথা বলতে না বলতে থমকে যায়। অন্যদিকে আদির ভ্রু উঁচিয়ে তার দিকে চেয়ে থাকে। তিতিকা দ্রুত কথাটা ঘুরিয়ে নিয়ে বলল, অত কথা না বলে দ্রুত খাবার খেয়ে নিন, ওষুধ খেতে হবে। তিতিকার কথা শুনে আদির আর কিছু না বলেই বিছানা থেকে উঠতে লাগলো। আর অমনি তিতিকা তার পা উঠিয়ে আদিরের এক পাশ আটকে দিয়ে বলল, কি হচ্ছে? বললাম তো আমি আজকে কোথাও যেতে দেব না আপনাকে। আদির তার পাশে তিতিকার ঠেকানো পায়ের দিকে তাকিয়ে রয়েছে। সে কিছু বলছে না দেখে আদিরের নজর অনুসরণ করে নিজেই নিজের পায়ের দিকে তাকায়। অমনি তার হুঁশ ফিরে এমন দ্রুত গতিতে পা নিচে নামিয়ে ইতস্তস্বর আওড়ায়, সরি। আদি সেসব তোয়াক্কা না করেই বলল, কোথাও যাব না, ওয়েট করো, আগে ফ্রেশ হয়ে আসি। এই বলে সে তিতিকাকে আশ্বস্ত করে ওয়াশরুমে চলে যায়। এদিকে তিতিকা নিজের কাজকর্মে নিজেকেই দোষারোপ করতে থাকে। আদি চুপটি করে বিছানায় এসে বসেছে। অন্যদিকে তিতিকে ট্রে হতে খাবার নামিয়ে তার হাতে ধরিয়ে দেয়। আদির এক পলক খাবারগুলো দেখে পুনরায় ট্রের দিকে তাকায় এবং কিছুটা কপাল কুঁচকে বলে, এসব কি তুমি এনেছো? মনে তো হচ্ছে না, এগুলো আমার বাসায় ছিল। তিতিকা আনমনে উত্তর দেয়, এবার খেয়ে দেখুন। জানি জ্বরের মুখে খেতে হয়তো খুব ভালো লাগবে না, কিন্তু দ্রুত সুস্থ হতে না খেয়ে উপায় নেই। অবশ্য চিন্তা নেই, খাবারে একদমই জাল দিইনি আমি। আদির পুনরায় ভারী শ্বাস ফেলে বলল, এত কষ্ট কেন করছো? কি আশ্চর্য, এখানে কষ্টের কি আছে? আপনিও তো আমার জন্য কম কষ্ট করেননি। যদি আমার দেখভাল করা আপনার দায়িত্ব হয়, তবে আপনার দেখভালের দায়িত্ব তো আমার, তাই না? তিতিকার হাসি মুখে বলা অভিব্যক্তিতে আদির প্রশান্তিতে শ্বাস ফেলে। অতঃপর হাত বাড়িয়ে চামচটা হাতে নিয়ে পুনরায় আচমকা তা রেখে দেয়। তার এহেন কাজকর্মে তিতিকার কপাল কুঁচকে যায়। সে উৎসুক দৃষ্টিতে এক পলক আদিরকে দেখে বলে, কি হয়েছে? কোনো সমস্যা? আদির নির্বিকারে তার দিকে চেয়ে নিষ্ক্রিয় বলল, খাইয়ে দাও। আদিরের এহেন অভিব্যক্তিতে তিতিকার চোখ ছানা বড়া। সেই বিস্ময়ের নজরে আদিরের দিকে তাকিয়ে থাকে। আদির পুনরায় নির্বিকারে বলল, তুমি যখন অসুস্থ ছিলে তখন দায়িত্ব অনুযায়ী আমি তোমাকে খাইয়ে দিয়েছি, এবার তুমি তোমার দায়িত্ব পালন করো। কিন্তু তিতিকা বেশ অস্বস্তিতে পড়ে যায়। এবার কি করবে সে? তার এমন ইতস্ত ভঙ্গিমায় আদির কিঞ্চিত তির্যক হেসে বলল, ঠিক আছে, এমনিতেও আমার খিদে নেই, আমি বরং। এই বলে আদিরের উঠে যেতে চাইলে তিতিকে দ্রুত তাকে থামিয়ে দিয়ে বলল, এই থামুন, চুপচাপ বসে থাকুন, খাইয়ে দিচ্ছি আমি। তিতিকা বেশ ইতস্ত ভঙ্গিতে আদিরকে চামচের সাহায্যে খাইয়ে দিতে লাগলো। একই সাথে নিজেকে স্বাভাবিক রাখতে আদিরের মনোযোগ সরাতে তার উদ্দেশ্য বলল,
আপনাকে একটা কথা বলার ছিল। আদির আর চোখে তিতিকাকে চেয়ে দেখছে। কেন তিতিকা সম্পূর্ণ নজর খাবারের বাটিতে, তার সংকোচ বোধ এতই প্রবল যে ঠিকঠাক মুখ তুলেও তাকাতে পারছে না। এরই মধ্যে আদির অপলক দৃষ্টিতে তিতিকাকে দেখতে দেখতে নির্বিকার আওড়ায়। বলো, আপনি বলেছিলেন আপনার পাশের বাসা খালি হলে তখন সেখানে আমি থাকবো, কিন্তু বাসা ভাড়া নিয়ে তো কোনো কথা হয়নি। না মানে? তিতিকার কথা শেষ হবার আগে আদির নিজ হতেই তিতিকার হাত থেকে মুখে খাবার পুড়ে নেয়। অতঃপর নির্বিকারে খাবার খেতে খেতে বলে, ওসবের চিন্তা করতে হবে না, কবে আসতে চাইছ তা বলো। তিতিকা খানিকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়েই বলল, চিন্তা করতে হবে না মানে? আপনার বাসার পাশেই উঠব, মানে এই না যে সেটাও ফ্রিতে। বেশি বুঝো না তৃতি, আমি ফ্ল্যাটটা একবারে কিনে নিয়েছি, ওটার ভাড়া দিতে হবে না। এহেন কথা শুনে তিতিকে বেশ অবাক হলো। সে কিছুটা বিস্ময়ের স্বরেই বলল, কি বলছেন এসব? পুরো ফ্ল্যাট কিনে নিয়েছেন? তাহলে তো অনেক টাকা। আদির খাওয়া প্রায় শেষ। সে পানি খেয়ে নিয়ে তিতিকের উদ্দেশ্যে চেয়ে নির্বিকারে বলল, মিস তেতকা, আমি তো বলেইছি এত চিন্তা করতে হবে না আপনাকে। আদির এই বলেই উঠে দাঁড়ায়। অন্যদিকে তিতিকা বেশ চিন্তা ভাবনায় পড়ে যায়। এরই মধ্যে তিতিকা আনমনে পিছন হতে আদিরের উদ্দেশ্যে বলল, আপনি তো একাই থাকেন, শুধু শুধু আহ্লাদা ফ্ল্যাট কিনে টাকা নষ্ট করার কি প্রয়োজন ছিল? আদির নির্বিকারে উত্তর দেয়, চিন্তা নেই, ফিউচারে আমাদের ছেলে মেয়েদের কাজে লাগবে। তিতিকা আনমনে নিজের মতো ভাবনা চিন্তা করছিল। ফলাফলস্বরূপ সে আদিরের কথা ঠিকঠাক শুনতে পায় না, তবে যা শোনে তাতে সে বেশ বিস্মিত হয়। তিতিকা নিজেকে আশ্বস্ত করে পুনরায় আদিরের উদ্দেশ্য বলল, জি কি বললেন আপনি? আদির তিতিকার এহেন অভিব্যক্তিতে পেছনে না ফিরেই মৃদু হাসে। আনমনে সে তিতিকার উদ্দেশ্যে বলল, কিছুই না। এই বলে এসে রুম থেকে বেরিয়ে যেতে যেতে পুনরায় তাচ্ছিল্যের সহিত নিঃশব্দে হেসে আওড়ায়। পাখনি একটা, সব সময় বেশি বেশি বুঝবে, অথচ আসল কথাটাই বুঝবে না। আদি সকালে সে বেশ সুস্থ বোধ করছে। তিতিকা এতে বেশ স্বস্তি পেল। দুপুর অবধি আদিরের দেখভাল করে সে তার বাসা হতে বেরিয়ে এলো। বিকেলে আবার আসতে হবে, তবে হয়তো সরাসরি এই বাসায় নয়। পাশেই একটা পার্ক রয়েছে, এই জায়গায় মানুষের কোলাহল বেশ কমই থাকে, আর সেখানেই বিকেলের দিকে যেতে হবে, কেননা আদির তাকে এই ঠিকানাটা দিয়ে বলেছে সে তার জন্য অপেক্ষা করবে। তিতিকা বাড়িতে পৌঁছে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যে আদিরের কিনে দেওয়া জামা কাপড়ের তো শেষ নেই, বেশিরভাগই তার পরার সুযোগ হয়নি। এতগুলো সব সুন্দর সুন্দর জামার মাঝে আজ কোনটা পরে যাবে সে? আবার বাহিরের আবহাওয়া আজ তেমন ভালো না, হুট করে কেমন ঘুরি ঘুরি বৃষ্টি ঝরছে। আবার তাড়াতাড়ি তাকে রেডিও হতে হবে। বিকেল প্রায় হয়ে এলো বলে বেশি দেরি করা ঠিক হবে না। এরই মধ্যে তিতিকার নজর আচমকা একটা কালো রঙের ব্যাগের দিকে পড়ে। নিমিষে তার কপাল খানিক কুঁচকে যায়। এটা তো আদিরই তাকে দিয়েছিল, অথচ সে এটা এখন অবধি খুলেও দেখেনি। তিতিকার দেরি না করে দ্রুত ব্যাগটা খুলে দেখে। নিমিষে সে বিস্ময় চোখ চমকে ওঠে। শাড়ি! আদির তাকে শাড়ি দিয়েছে, তাও অদ্ভুত স্নিগ্ধ নীল রঙের শাড়ি, যাতে হালকা সাদা ও সোনালি শেডও মিশ্রিত হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে শাড়িটা বেশ দামি। আবার শাড়ির সাথে রেডিমেড ব্লাউজও রয়েছে। তিতিকা আগ্রহবশত নিজের সাথে মাপ দিয়ে দেখে একদম খাপে খাপ মিলে গিয়েছে। এতেও বেশ অবাক হলো। এরই মধ্যে তিতিকা খেয়াল করলো ব্যাগের ভেতর আরও কিছু একটা রয়েছে, যা দেখে সে আরও বেশি অবাক হলো। শাড়ির সাথে একদম মিলিয়ে নীল ও সাদার সাথে হালকা সোনালি রঙের মিশ্রণে সুসজ্জিত কতগুলো রেশমি চুড়ি। একই সাথে সে পেল একটা ছোট্ট সাদা রঙের চিরকুট। তিতিকে দ্রুত সিরকিটটা খুলতে আরেক দফায় বিস্মিত হলো। একটা সাধারণ কাগজে বেশ তাড়াহুড়ো করে লেখা কিছু পংক্তি। তিতিকে বেশ মনোযোগ ও বিস্ময়ের সহিত প্রত্যেকটা লাইন পড়ল। মিস তেতকা, আপনার প্রিয় রঙের আবেশে এই শাড়ির ছড়িগুলো আপনার জন্যই বেছে নিলাম। জানি হয়তো এমন সাজা আপনাকে খুব একটা দেখা যায় না, তবুও চাই একদিন আপনিই যেন এগুলো পরে আমার সামনে আসেন। আপনাকে সাজানো বা নিয়ন্ত্রণ করার জন্য নয়, বরং আপনাকে ঠিক যেভাবে আমি অনুভব করি সেভাবে একবার দেখতে চাই বলে। তবে হ্যাঁ, আপনি যেমন আছেন সেটাই আমার কাছে যথেষ্ট। কিন্তু এই ইচ্ছেটুকু শুধু নিজের কাছেই আটকে রাখতে পারিনি, তাই চেয়ে নিলাম মিস তেতকা, মিস্টার খারুশ।
চলবে। তুই ভিউয়ার্স গল্পটা এই পরও কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করুন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।